সাজ্জাদ তার বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে। যতই বাবার উপর রাগ করে থাকুক, তবুও তো বাবা রেগে থাকলেও ভালোবাসা কমে যায়নি। রাতে যখন মা বলেছে তোর বাবা ভালো নেই, তুই বাড়ি আয় বাবা, শেষবারের মতো বাবাকে দেখে যা, মানুষটা শুধু তোর কথাই বলে যাচ্ছে, তোকে দেখে মরতে না পারলে মরেও শান্তি পাবে না, বাবারে ক্ষমা করে দে মানুষটাকে, আর কত শাস্তি দিবি অসুস্থ মানুষটাকে। সাজ্জাদ তখন কি বলবে বুঝতে পারছিল না। তার মনে হতে লাগলো মাথার উপর থেকে বাবা নামের ছায়াটা যেন সরে যাচ্ছে। আমি আসছি মা, আজ রাতের মধ্যেই আসছি। সত্যি সত্যি রাতে এসেছে সে। আশা সন্ধ্যায় চলে গেছে। বাবা সাজ্জাদকে দেখে হো হো করে কেঁদে ফেললেন। বাবার চোখে পানি থেকে সব রাগ ঝেড়ে ফেলে বাবার কাছে ছুটে গেল। বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, চিন্তা করবেন না আব্বা, আপনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন, কিচ্ছু হবে না আপনার। আমি জানি বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি আর বাঁচব না। সাজ্জাদ বাবার হাতে মৃদু চাপ দিল। শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দম রেখেছে। এসব বলবেন না আব্বা, ছেলের কাছে বাবা কখনো ক্ষমা চায়? তাহলে তুই কথা দে বাবা, আমার কথা মতো আয়শাকে বিয়ে করবি তুই। বাবার কথা শুনে থমকে বসে রইল সাজ্জাদ। একটু সময় পরে বলল, এটা সম্ভব না আব্বা। উত্তেজিত হয়ে বাবা বললেন, কেন সম্ভব না? আগের মতো কিছুই নেই, সময়ের সাথে সব কিছু পাল্টেছে। বাবা আবার কাঁদতে লাগলেন। উঠে বসতে চাইলেন তিনি। সাজ্জাদ ওনাকে ধরে বসিয়ে দিল। তুই এখনো আমার উপর রাগ করে আছিস? আমি জানি আমি ভুল করেছি, সেই ভুলের কি কোনো ক্ষমা নেই? তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করবি না? এই অপরাধবোধ নিয়ে আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? জেদ কেন করছেন আব্বা? জেদ তো তুই করছিস, 2টা বছর বাড়িতে আসিসনি, কয়দিন আগে যাও এলি, আমার সাথে কথা বললি না, তোর সামনে বিয়ের কথা তোলা যায় না, রেগে যাস তুই। এখন তো আমি আয়শাকে নিজের ঘরে বউ বানাতে চাইছি, তবুও তুই আপত্তি করছিস। তোর পায়ে ধরে ক্ষমা চাইলে তবে কি ক্ষমা করবি? বাবাকে অস্থির হতে দেখে হালকা গলায় সাজ্জাদ বলল, আমি আপনার কথা রাখতে চাইলেও আয়শা রাজি হবে না, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আমার কথা তোদের দুজনকে রাখতে হবে, নইলে আমি শান্তিতে মরতে পারবো না। দেখতে দেখতে ফারুকের বিয়ের দিনও এগিয়ে আসছে। জমিলা, আয়শা, মিম, ইমন, ফারুক ওদের সবাইকে একসাথে বিয়ের কেনাকাটা করতে পাঠিয়েছেন। তিনি যখন বাড়িতে একা, তখন আয়শার বাবা মা সহ সাজ্জাদের বাবা মাও আসেন। উনি প্রথমে ভেবেছিলেন ওনারা হয়তো আয়শাকে দেখতে এসেছে, কিন্তু সাজ্জাদের বাবার মুখে যখন নিজের ছেলের সাথে আয়শার বিয়ের প্রস্তাব পেলেন, তখন থম মেরে কয়েক মুহূর্ত বসে রইলেন। এই ব্যাপারে কথা বলার জন্য ফারুকের বিয়ের পর তিনি নিজেই যেতেন, তার আগেই আজ ওনারা চলে এলেন। সাজ্জাদের বাবা বললেন, মেয়ে আমাদের থাকলেও এখনও আপনার বাড়ির বউ, আপনার ছেলে এই দুনিয়ায় না থাকলেও আয়শা ওর স্ত্রীর পরিচয়ে আছে এতদিন ধরে। জমেলা বুঝতে পারলেন তার অস্বস্তি লাগছে। মেয়েটা তার থেকে দূরে চলে যাবে ভাবতে যেন বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। মনের ভাব মুখে ফুটতে না দিয়ে উনি ওনাদের সব কথা শুনছেন। আপনার কাছে আমি আমাদের মেয়েকে চাই আপা, আয়শাকে আমি আমার ছেলের জন্য চাই। সাজ্জাদের মা বললেন, আপনি চান না আয়শা আবার বিয়ে করুক, ওর সংসার হোক, স্বামী সন্তান নিয়ে ও সুখে থাকুক? চান না বলুন? আমার থেকে বেশি কে চাইব? ছেলে মরার 2টা বছর হইল, এই মাইয়া আমার চোখের দিকে চাইয়া একটা কথা কয় নাই আজ পর্যন্ত। ওর কোনো শত্রুও তো ওর খারাপ চাইব না। আয়শার মা বললেন, আয়শা এখন আমাদের থেকে আপনার কথা বেশি শোনে, আমরাও অনেক বুঝিয়েছি, ও বুঝতে চায় না। এখন আপনি ওকে বোঝাতে পারবেন, ওর জীবনটা এভাবে চলতে পারে না। আমরা কতদিনই বা বেঁচে থাকবো, তখন ওকে কে দেখবে? দীর্ঘশ্বাস ফেলে জমিলা বললেন, ওরে রাজি করানোর দায়িত্ব আমার। আমার পোলার বউরে আমি আমার বাড়ি থেকে তুলে দেব, আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন। শাশুড়ির কথা শুনে আয়শার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মা এসব কি বলছে? তার আবার বিয়ে দিবে মানে? কার সাথে দিবে? আমি কিছু জানি না, আমি ঠিক করেছি তোমার বিয়ে দেব। কেন পাগলামি করছেন মা? পাগলামি তুমি করতেছো? কয়দিন আমার বাড়িতে থাকবো তুমি? কি আছে এখানে তোমার? জামাই নাই, ছেলে বলে নাই, সারা জীবন কি নিয়ে থাকবা? আপনারা আছেন তো। জমেলার এবার রাগ উঠে যাচ্ছে, মেয়েটা কোনো কথাই শুনতে চাইছে না। ঝাঁঝিয়ে উঠে তিনি বললেন, মুখে মুখে তর্ক করো না, ঢং দিয়া জীবন চলবো না। আমি মইরা গেলে ফারুকের বউ তোমারে এই সংসারে কেন সহ্য করব? মিম তোমারে দেখবার পারবো? তোমার ভাইরা কতদিন দেখবো তোমারে? আমি যা কইতাছি তাই করতে হইব তোমার, নইলে আমি বিষ খাইয়া জীবন দিয়া দেব।
আর সহ্য হয় না আমার। আয়শা চুপ করে আছে। মিম বলল, ভাবি তুমি কেন বুঝতে চাইছো না? মা তোমার ভালোর জন্যই তো বলছে, রাজি হয়ে যাও ভাবি, আর না করো না। বিড়বিড় করে জমিলা বলছেন, আমার পোলার হাত ধইরা এই বাড়িতে আইছিলি, এখন আমার সামনে বিধবা বেশে ঘোরে। মা হইয়া কেমনে সহ্য করি আমি তা আমি জানি। ওরে দেখলে আমার আনিসের কথা মনে হয়। মায়ের চাপাচাপের উপর আয়শার কোনো কথাই টিকল না। ফারুকের বিয়ের দিনই আয়শা সাজ্জাদের বিয়ে হবে ঠিক করেছেন তিনি। এক ছেলের বউকে বিদায় করে দিয়ে আর এক ছেলের বউকে ঘরে তুলবেন। কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। কিভাবে বিয়ের দিন কাছে চলে এলো ভাবতে পারল না সাজ্জাদ। অবশেষে আয়শা তার বউ হয়ে আসবে। আয়শাকে সে এভাবে পেতে চায়নি। 2 বছর আগে বাবা জেদ না করলে আয়শা কবেই তার বউ হয়ে যেত। আগের কথা মনে করছে সাজ্জাদ। সেবার ভাবতেই পারেনি বাড়ি ফিরে গিয়ে আয়শার বিয়ের খবর শুনবে। বাড়ি এসে মায়ের মুখে যখন শুনলো তখন পাগলের মতো করতে লাগলো। চাচা আয়শার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছে এসব মা? তুই জানিস না কিছু? অবশ্য না জানারই কথা, তুই তো বাড়িতে ছিলি না। তোর বাবা চাচাই তো সব ঠিক করেছে। ছুটে গিয়েছিল সাজ্জাদ আয়শার কাছে। ওর বাহুডোরে ঝাঁকিয়ে বলেছিল, অন্য কাউকে বিয়ে করছিস তুই? সাজ্জাদের চোখে আগুন দেখে আয়শা চুপ করেছিল। কষ্ট তারও হচ্ছিল। কার সাথে বিয়ে ঠিক করেছে? কোন ছেলে তোকে বিয়ে করবে? আমিও দেখে নেব কার এত বড় সাহস, কে তোকে বিয়ে করতে আসে। আরও অনেক পাগলামি করেছিল সাজ্জাদ। সব শরম লজ্জা ঝেড়ে ফেলে বাবা কাকাকে বলেছিল সে আয়শাকে পছন্দ করে। তখন বাবা বেঁকে বসলো, ভাইয়ে আত্মীয় করবে না। আর তাছাড়া আয়শার বিয়ে ঠিক হয়ে গেছে, কথা দিয়ে ফেলেছে ওনারা। তোমরা তোমাদের কথা রাখার জন্য নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাববে না। বাবা কাকার উপর রাগে কষ্টে আর কিছু বলতে পারেনি সাজ্জাদ। গায়ে হলুদের রাতে আয়শার কাছে গিয়েছিল সে। তাকে দেখে আয়শা পাগলের মতো কাঁদছিল। সাজ্জাদ ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, আমার সাথে চল আসু, এখান থেকে অনেক দূরে চলে যাব আমরা, কেউ আমাদের খুঁজে পাবে না। কান্না ভেজা চোখে আয়শা ওর মুখের দিকে তাকিয়েছিল। যাবি না আমার সাথে? তোকে এই বিয়ে করতে হবে না, তুই আমার সাথে চল। আমরা পালিয়ে গেলে বাবা চাচারা কারো সামনে মুখ দেখাতে পারবে না। চিৎকার করে উঠল সাজ্জাদ, কারো কথা ভাবতে হবে না তোর। ওরা আমাদের কথা না ভাবলে আমরা কেন ওদের কথা ভাববো? কেন ওদের কথায় আমাদের জীবন নষ্ট করব? চল তুই আমার সাথে। আয়শার হাত ধরে বেরিয়ে যেতে নিলে আয়শা নড়ল না, পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ ঘুরে তার চোখে চোখ রেখে বলল, যাবি না তুই? বড় চাচা বাবা ভাইদের আমি কষ্ট দিতে পারবো না। আমাকে কষ্ট দিতে পারবে? আয়শা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সাজ্জাদ ওর হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে সব কিছুর জন্য তুই দায়ী থাকবি। তোর চোখের সামনে আমি নিজেকে তিলে তিলে শেষ করব। সহ্য করতে পারলে করিস তুই। সাজ্জাদের লাল চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানি পরে নিল সাজ্জাদ। একটু পর বরযাত্রী বের হবে। আয়শার সাথে বিয়ে ঠিক হবার পর একবারও দেখা করেনি সে। আয়শা কি ভাবছে, কিভাবে রাজি হয়েছে, তার সাথে কিছু বলার আছে কিনা কিছু জানতে চায়নি সে। তার আশু এত বাধা বিপত্তির পর তার হতে যাচ্ছে, এটাই অনেক। তার কথা থাকলেও বিয়ের পর শুনবে। সেদিন জেদ করে আয়শাকে ছেড়ে দিয়েছিল। জোর করে তুলে নিয়ে গেলে মাঝের 2 বছর তাকে দেখতে হতো না। 2 মাসও লোকটার সাথে সংসার করতে পারেনি, কিন্তু 2 বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে ওকে। জমিলা আয়শার হাত যখন সাজ্জাদের হাতে দিল তখন আর কান্না চেপে রাখতে পারলেন না তিনি। চোখের পানি ফেলে বললেন, ওরে আমার কাছে রাখতে পারলাম না বাবা, তোমার হাতে ওরে তুইলা দিলাম, তুমি ওরে সুখে রাখো। সরল মনের এই মায়াটারে কোনো দিন কষ্ট পাইতে দিও না। আয়শা ছলছল চোখে মাকে দেখল। এই মানুষটা মনের অজান্তে তাকে কত ভালোবাসে তা উনি নিজেই জানে না। আমার পোলার বউ হইয়া এই বাড়িতে আইছিল, আজ তোমার বউ হইয়া এই বাড়ি থেকে বাইরে হইয়া যাইতেছে। ওরে তুমি ভালো রাখো। আয়শা শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার জীবনে এত কিছু হবে সে কখনো কল্পনা করেনি। প্রথমে বিয়ে করতে চাইছিল না। সাজ্জাদ ভাইকে ভালোবাসতো সে। বিয়ের পর স্বামীকে নিয়ে সংসার শুরু করলে আল্লাহ তাকে নিয়ে গেল। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর ভাইয়ের মতো দেবর পেয়েও সবাইকে ছেড়ে নতুন সংসারে পা বাড়াতে হচ্ছে। হায় জীবন! একটা মেয়ে বধূবেশে স্বামীর বাড়িতে পা রাখে, বের হয় সাদা কাপড়ে, কিন্তু সে আবার বধূবেশে বের হয়ে যাচ্ছে। সত্যি তার জীবনটা বাকি সবার থেকে ভিন্ন রূপ নিয়েছে। গাড়িতে উঠে বসলো আয়শা। তার প্রথম বিয়ের মতো আজও কাঁদছে সে। আজ পাশে আনিস না, সাজ্জাদ বসে আছে। আয়শা যখন কাঁদছে সাজ্জাদও ঠিক আনিসের মতোই ওর হাতে হাত রাখলো।
আয়শা ওর দিকে চোখ তুলে তাকালো। মুচকি হেসে সাজ্জাদ বলল, অত কাঁদছিস কেন তুই? তোকে জেলখানায় নিয়ে যাচ্ছি নাকি? আমার বাড়িতেই তো তোর যাওয়ার কথা ছিল। সাজ্জাদের মাঝে আনিসকে যেন দেখতে পেল সে। আনিসও প্রথম দিন এভাবেই বলেছিল তাকে, তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। 6 বছর পর আয়শা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কত সকাল হয়েছে বাবা, মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেডরুমের দিকে পা বাড়ালো সে। সারা, সারা, মা ওঠো। ঘরে গিয়ে দেখে সাজ্জাদ তার 4 বছরের মেয়ে সারাকে বুকে নিয়ে গভীর ঘুম পড়ে আছে। আয়শা গিয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই যে, এ ওঠো না, কত সকাল হয়েছে। মেয়েকে নিয়ে না ঘুমিয়ে ওকে তুলে স্কুলের জন্য রেডি করাও না। আয়শার হাত টেনে ধরে ওকে পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ মেয়ে স্কুলে যাবে না, আর মেয়ের মায়েরও কোনো কাজ নেই আজ। আয় তো, আমার পাশে শুয়ে পড়। আজ মা বাবা মেয়েতে মিলে সারাদিন ঘুমিয়ে কাটাবো। চোখ ডলতে ডলতে ঘুম ঘুম গলায় সারা বলল, না পাপা, আজ আমরা দাদির কাছে যাব। সাজ্জাদ সারার দিকে তাকালো। আয়শা মেয়ের কথা শুনে হেসে দিল। সাজ্জাদ মেয়ের গালে চুমু খেয়ে বলল, আমার মা এতক্ষণ জেগেছিল, পাপাকে বোকা বানাচ্ছিল। সারা নরম হাতে আরো শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো এখন জেগেছি, তোমরা কত শব্দ করো, এভাবে ঘুম হয়? সারার বলার ধরন দেখে আয়শা বলল, আহারে, বাপের মতো ঘুম কাতুরে। ওঠো এখন, দাদির কাছে যাবে তো আজ? যাবে না? লাফ দিয়ে উঠে বসলো সারা। যাবো যাবো যাবো। দাদি আর চাচুর জন্য আমি অনেকগুলো চকলেট নেব। পিপি আসবে না আম্মু? সারা মিমির কথা জিজ্ঞেস করছে। মিমকে সে ছোট থেকে ফুপি না পিপি বলে ডাকে। আয়শা সাজ্জাদকে ছাড়িয়ে উঠে গেল। আলমারির সামনে গিয়ে বলল, পিপি, চাচু, দাদি সবাই আসবে, তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রান্না শেষ। তোমরা বাবা মেয়ে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলে রেডি হব। কতদিন পরে মার কাছে যাচ্ছি। আলমারি থেকে আনিসের শার্টের পাশ থেকে সাজ্জাদের একটা শার্ট বের করে আনলো আয়শা। ওটা সোফার উপর রেখে বলল, নাও, তোমার শার্টও বের করে দিলাম, একবারে উঠে পড়ো তো। আয়শা নতুন একটা শাড়ি পরেছে আজ। সারা তার দাদা দাদুর কাছ থেকে বলে আস্তে আস্তে সাজ্জাদ এসে পিছন থেকে আয়শার কোমল জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, রোজ রোজ তোকে এত সুন্দর লাগে কেন? প্রতিদিনই নতুন করে তোর প্রেমে পড়ি। 6 বছর হয়ে এতটুকু পুরনো হসনি তুই। মুচকে হেসে ওর দিকে ঘুরে আয়শা বলল, মেয়ের বাবা হয়েছে, এখনো তোমার ছেলে মানুষ হয়ে গেল না? রোজ রোজ যেন আরো ছোট হচ্ছ। মেয়ে এসে এভাবে দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে। মেয়ে আসবে না, ও এখন বাবা মার ঘরে। আসু, এ শোন না। বলো না, শুনছি তো। সারা তো বড় হয়েছে, ওকে আর একটা ভাই বোন দিবি না? মেয়েটা একা একা খেলা করে, ওর কোনো খেলার সাথী নেই। ওর জন্য একটা খেলার সাথী নিয়ে এলে কেমন হয়? এ কথা শুনে আয়শা চোখ পাকিয়ে ওর দিকে তাকালেও পরক্ষণে হেসে ফেলে সাজ্জাদের বুকে মুখ লুকালো। সাজ্জাদ ওকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, চাইলে দেখে নিতে পারেন।